ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডিটারমিনেন্ট চ্যাপ্টারে এক্সারসাইজ 2B যত অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, এক্সারসাইজ 2C চ্যাপ্টার ডিটারমিনেন্টের। এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। তো আজকে তোমাদের এক্সারসাইজ 2C চ্যাপ্টারে যত থিওরি আছে সমস্ত থিওরিগুলো করে দেওয়া হবে। প্রথম আমরা কি দেখাবো এখানে এই চ্যাপ্টারে। ফার্স্ট থিওরি আছে, কোনো একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকলে সেই ডিটারমিনেন্টের আমরা অ্যাডজুকেট বা অ্যাডজয়েন্ট কীভাবে নির্ণয় করব। মানে ডিটারমিনেন্টের আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করব, অ্যাডজয়েন্ট বা যেটাই অ্যাডজয়েন্ট সেটাই হচ্ছে অ্যাডজুকেট। দেখো, একটা যদি ডিটারমিনেন্ট দেওয়া থাকে সেই ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট আমরা কীভাবে নির্ণয় করব। অ্যাডজয়েন্ট নির্ণয় করার জন্য কোনো একটা ডিটারমিনেন্টের যে এলিমেন্টগুলো দেওয়া থাকবে, কি বললাম, একটা ডিটারমিনেন্টের যে এলিমেন্টগুলো দেওয়া থাকবে সেই এলিমেন্টের কোফ্যাক্টরগুলো দিয়ে তৈরি গঠিত ডিটারমিনেন্টকেই বলবো ওই ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট। কি বললাম, কোনো একটা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হলে ওই ডিটারমিনেন্টের যে প্রত্যেকটা এলিমেন্ট আছে সেই এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ডিটারমিনেন্টকেই বলবো ওই ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুকেট। একটা তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, সাপোজ একটা ডিটারমিনেন্ট ধরো, লেট এ ডিটারমিনেন্ট একটা ডিটারমিনেন্ট ধরো ডেল্টা, যার এলিমেন্টগুলো আছে ধরো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এই একটা ডিটারমিনেন্ট আছে। তো এই ডিটারমিনেন্টের আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করব। তাহলে এই ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট কী হবে, আমি বলছি যে এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ডিটারমিনেন্টকেই বলবো এই ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট। তাহলে ডেল্টা এর অ্যাডজয়েন্ট, অতএব ডেল্টা এর অ্যাডজয়েন্ট বা অ্যাডজুকেট সমান, যদি ডেল্টা ড্যাশ দিয়ে ডিনোট করা হয়, এইটার হচ্ছে অ্যাডজয়েন্টটাকে আমরা ডেল্টা ড্যাশ দিয়ে ডিনোট করছি। তাহলে ডেল্টা ড্যাশ সমান কী হবে, দেখো প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ডিটারমিনেন্ট, মানে এই এলিমেন্টের কোফ্যাক্টর কী হবে, এই এলিমেন্টের কোফ্যাক্টর হবে এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে এইটা হবে ডিটারমিনেন্ট B2 C2 B3 C3। আচ্ছা, এর আগে কী হবে, প্লাস হবে। আচ্ছা, এই এলিমেন্টের কোফ্যাক্টর কত হবে, এই বরাবর রো আর কলাম চাপা দেবো, রো আর কলাম চাপা দিলে কত হবে A2 C2 A3 C3, তাহলে কত হবে A2 C2 A3 C3। আচ্ছা, এই বরাবর রো আর এই এলিমেন্টের কত হবে, এই বরাবর রো আর কলাম চাপা দেবো। আচ্ছা, এর আগে কি সাইন হবে, এটা প্লাস হলে এটা মাইনাস হবে, কারণ কোফ্যাক্টরের ক্ষেত্রে সাইন আসবে, মাইনরের ক্ষেত্রে সাইন আসেনি, কোফ্যাক্টরের ক্ষেত্রে সাইন আসবে। আচ্ছা, এখানে কি হবে, এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তা চাপা দিলে কত হবে A2 B2 A3 B3। আচ্ছা, এইটার কত হবে, এইটার হচ্ছে B1 C1 B3 C3, এখানে হবে B1 C1 B3 C3, এখানে কি আসবে, মাইনাস আসবে। তাহলে এই বরাবর কী হবে, এই এলিমেন্টের কত হবে, এইবারে রো আর কলাম চাপা দেবো, তাহলে A1 C1 A3 C3 A1 C1 A3 C3। আচ্ছা, এটা প্লাস হবে। আচ্ছা, এইটার কত হবে, A1 B1, এই বরাবর রো আর কলাম চাপা দেবো, A1 B1 A3 B3 A1 B1 A3 B3। আচ্ছা, এখানে কি হবে, প্লাস মাইনাস প্লাস, এখানে আসবে মাইনাস আসবে। আচ্ছা, এইটার কত হবে, এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে B1 C1 B2 C2, এখানে হবে B1 C1 B2 C2। আচ্ছা, এইটার কত হবে, এইটার হচ্ছে হবে এই বরাবর রো আর কলাম চাপা দেবো, A1 C1 A2 C2 A1 C1 A2 C2। আচ্ছা, এইটার কত হবে, এই বরাবর রো আর কলাম চাপা দেবো, A1 B1 A2 B2 A1 B1 A2 B2। আচ্ছা, সাইন কী হবে, প্লাস মাইনাস প্লাস, এটাতে মাইনাস আসবে। তাহলে এটাই হচ্ছে, দেখো এই যে ডিটারমিনেন্টটা বের করলাম, এই ডিটারমিনেন্টটা কি, এই ডিটারমিনেন্ট হচ্ছে এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ডিটারমিনেন্ট। তাহলে এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট, এই ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট হচ্ছে এইটা। আচ্ছা, নর্মালি আমরা অ্যাডজয়েন্টকে ডেল্টা ড্যাশ দিয়ে ডিনোট করি, কোথাও ডেল্টা 1 লেখা আছে, সাঁতরা বইতে ডেল্টা ড্যাশ আছে, আর এসএনদের বইতে ডেল্টা 1 আছে মনে হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে নোটেশান, যে অ্যাডজয়েন্টের নোটেশান হচ্ছে ডেল্টা ড্যাশ দিয়ে ডিনোট করা হয়। এবার দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি,
সাপোজ একটা এক্সাম্পল ধরো, ডেল্টা ইকাল টু 1 3 5 0 4 9 3 6 ধরো 0 আছে, এটা একটা ডেল্টা। তাহলে এর আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করব। অতএব ডেল্টা এর অ্যাডজয়েন্ট, অতএব ডেল্টা এর অ্যাডজয়েন্ট ব্র্যাকেটে ডেল্টা দেশ সমান, তাহলে এর কি করব, এইবার আবার এইটার হচ্ছে কোফ্যাক্টর বের করব। তাহলে কত হবে, 4 9 6 0, আর এই এলিমেন্টের কত হবে 0 9 3 0 0 9 3 0, এইবার আবার কত হবে 0 4 3 6 0 4 3 6, এইটার কত হবে 3 5 6 0 3 5 6 0। আচ্ছা, এইটার কত হবে 1 5 3 0 1 5 3 0। আচ্ছা, এইটার কত হবে, এটা হবে 1 3 3 6 1 3 3 6। আচ্ছা, এই এলিমেন্টের কোফ্যাক্টর কত হবে 3 5 4 9 3 5 4 9। আচ্ছা, এইটার কত হবে 1 5 0 9 1 5 0 9। আচ্ছা, এটার কত হবে 1 3 0 4 1 3 0 4। আচ্ছা, এটাই হচ্ছে এই ডিটারমিনেন্টের আমরা অ্যাডজয়েন্ট বের করব। সাইন হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে সাইন কোফ্যাক্টর দিয়ে গঠিত ডিটারমিনেন্টকে বলবো আমরা, এটা অ্যাডজয়েন্ট বলবো। তাহলে এটা যদি আমরা নির্ণয় করি সমান, এখানে কত হবে দেখো 0 9 6 54 মাইনাস 54 0 মাইনাস 27 মাইনাস হচ্ছে প্লাস 27, এখানে কত হবে 0 4 3 12 মাইনাস 12, এখানে কত হবে 0 মাইনাস 30 মাইনাস হচ্ছে প্লাস 30 0 মাইনাস 15, এখানে কত হবে 6 মাইনাস 9 6 মাইনাস 9 কত হবে মাইনাস 3 মাইনাস হচ্ছে প্লাস 3 27 মাইনাস 20 27 মাইনাস 20 কত হবে 7 হবে, তাহলে কত হবে 9, এখানে কত হবে 9 এখানে মাইনাস আছে তাহলে মাইনাস 9, তাহলে 4 এখানে 4 আসবে 0। তাহলে এটাই হচ্ছে কি ডেল্টা এর অ্যাডজয়েন্ট হচ্ছে এটাই, যে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ডিটারমিনেন্টকেই বলবো এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। এবার দেখো, আমরা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট এইভাবে নির্ণয় করলাম যে কোনো একটা প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ডিটারমিনেন্টকে বলবো ওই ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট। এবার দেখো, অ্যাডজয়েন্ট হচ্ছে ম্যাট্রিক্সের নির্ণয় করা যায়। তোমাদের পরের চ্যাপ্টার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা আছে, সেখানে তোমাদের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করা শেখাবো। তো সেখানে আর কিছুই নয়, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করার ক্ষেত্রে একই নিয়ম, কোফ্যাক্টর দিয়ে গঠিত ডিটারমিনেন্ট টাইপের করব, করে এটার আমরা ট্রান্সপোজ নিয়ে নেব। এখানে যতটা করছি এভাবে করতে হবে, করার পর এক্সট্রা কাজ হচ্ছে এই যে ডিটারমিনেন্টটা বেরোবে সেখানে ম্যাট্রিক্স বেরোবে, সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ নিয়ে নেব, মানে রোকে কলাম বরাবর লিখে দিলেই সেটা হচ্ছে আর অ্যাডজয়েন্ট হয়ে যাবে, মানে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট হয়ে যাবে। কি বললাম, ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট যেভাবে করেছি ওইভাবেই করব, শেষে ট্রান্সপোজ নিয়ে নেব, তখন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট হয়ে যাবে। এটা তোমাদের পরের চ্যাপ্টারে আলোচনা করব যে ম্যাট্রিক্সের কীভাবে অ্যাডজয়েন্ট নির্ণয় করব, বলে দিলাম আগে। নেক্সট দেখো, নেক্সট কী পড়াবো, কোনো একটা ডিটারমিনেন্টের আমরা অনন্য কীভাবে নির্ণয় করব। আচ্ছা দেখো, হেডিং দেখো কী আছে, ডিটারমিনেন্টের অনন্য নির্ণয়। আচ্ছা, যেটাই অনন্য সেটাই হচ্ছে রেসিপ্রোকাল, সেটাই হচ্ছে ইনভার্স। অনন্যকের ইংরাজি মানে হচ্ছে রেসিপ্রোকাল কিংবা ইনভার্স নির্ণয়, একই জিনিস। যেটাই অনন্য সেটা হচ্ছে তার ইনভার্স। দেখো, ডিটারমিনেন্টের কীভাবে আমরা অনন্য নির্ণয় করব। ডিটারমিনেন্টের অনন্য নির্ণয় করতে হলে যে ডিটারমিনেন্টের অনন্য নির্ণয় করতে বলবে তার আমরা আগে অ্যাডজয়েন্ট বের করব। কি বললাম, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে ডিটারমিনেন্টের অনন্য নির্ণয় করতে বলবে তার আমরা অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট বের করার পর যে অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টটা আসবে সেই অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ করে দেবো। ডেল্টা মানে কি, ওই ডিটারমিনেন্টের যে মানটা আসবে সেই মানটা দিয়ে ভাগ করে দেবো। অ্যাডজয়েন্টের প্রত্যেকটা এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ করে দিলেই আমরা ওই ডিটারমিনেন্টের আমরা অনন্য পেয়ে যাব। তাহলে কি বললাম, ফার্স্ট কাজ হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে
ডেল্টা নির্ণায়কের প্রথম কাজ হচ্ছে ডেল্টা নির্ণায়কের কি নির্ণয় করতে হবে, অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে। কোনো একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকলে সেই ডিটারমিনেন্টের কি করতে হবে, অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। সেকেন্ড কাজ হচ্ছে, 2 নম্বর কাজ হচ্ছে, এবার করব অ্যাডজয়েন্ট যেটা বেরোবে সেই অ্যাডজয়েন্টের প্রত্যেকটা এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ করব। অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টের প্রত্যেকটি এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ করে দেবো। ডেল্টা দিয়ে ভাগ করলেই কী পেয়ে যাব, ওই ডিটারমিনেন্টের অনন্যক পেয়ে যাব। ওই ডিটারমিনেন্টের অনন্যক পাওয়া যাবে। কি বললাম, কোনো একটা নির্ণায়ক ধরো ডেল্টার প্রথমে কি বের করব, অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট বের করে ওই অ্যাডজয়েন্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডেল্টা দিয়ে ভাগ করে দেবো। সাপোজ ধরো একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, একটা জাস্ট লিখছি, লেটে ডিটারমিনেন্ট ডেল্টা সমান ধরো এটা আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এটা একটা ডিটারমিনেন্ট দিয়ে আছে ডেল্টা। এবার কি করব, এর আমরা অ্যাডজয়েন্ট বের করব। তাহলে ডেল্টা এর অ্যাডজয়েন্ট কী হবে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা ডেল্টা নির্ণায়কের অ্যাডজয়েন্ট নির্ণয় করব। প্রথমে অ্যাডজয়েন্ট করব, ডেল্টা এর অ্যাডজয়েন্ট ব্র্যাকেটে ডেল্টা ড্যাশ। অ্যাডজয়েন্ট কী হবে, অ্যাডজয়েন্ট বলছিলাম প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ডিটারমিনেন্ট। আচ্ছা ধরো এই এলিমেন্টের কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল A1 দিয়ে লিখলাম, এই এলিমেন্টের কোফ্যাক্টর ধরো ক্যাপিটাল B1 দিয়ে লিখলাম, এই এলিমেন্টের কোফ্যাক্টর ক্যাপিটাল C1 লিখলাম। আচ্ছা এই এলিমেন্টের কোফ্যাক্টর ধরো ক্যাপিটাল A2, এই এলিমেন্টের কোফ্যাক্টর ধরো ক্যাপিটাল B2, এই এলিমেন্টের কোফ্যাক্টর ধরো ক্যাপিটাল C2। আচ্ছা এই এলিমেন্টের কোফ্যাক্টর ধরো ক্যাপিটাল A3, এই এলিমেন্টের কোফ্যাক্টর ক্যাপিটাল B3, এই এলিমেন্টের কোফ্যাক্টর ক্যাপিটাল C3। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট নির্ণয় করলাম। দেখো যে স্টেপটা এইটা হচ্ছে হয়ে গেল। ফার্স্ট কাজ হচ্ছে অ্যাডজয়েন্ট নির্ণয় করলাম। এবার কি বলছে, অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ করব। তাহলে এইটা যেটা বাড়াইছে, এই যে অ্যাডজয়েন্টটা বাড়াইছে, এই অ্যাডজয়েন্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডেল্টা দিয়ে ভাগ করব। তাহলে ডেল্টা দিয়ে ভাগ করলে আমাদের ই পেয়ে যাব। তাহলে এটাকে প্রত্যেকটা ডেল্টা দিয়ে ভাগ করব। তাহলে a1 বাই ডেল্টা, a2 বাই ডেল্টা, b1 বাই ডেল্টা, তারপর হচ্ছে c1 বাই ডেল্টা, এখানে হবে a2 বাই ডেল্টা, b2 বাই ডেল্টা, c2 বাই ডেল্টা, এখানে a3 বাই ডেল্টা, এখানে হচ্ছে b3 বাই ডেল্টা, c3 বাই ডেল্টা। তাহলে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ করলাম। ডেল্টা দিয়ে ভাগ করলে আমরা এইটার অনন্যক পেয়ে যাব, ডেল্টা এর অনন্যক পেয়ে যাব। এই যে এটা আছে এটার অনন্যক, তাহলে এটা হচ্ছে অনন্যক, 1 বাই ডেল্টা দিয়ে ডিনোট করা হয় অনন্যককে, বা এটাকে এভাবেও লেখা হয়, ডেল্টা ইনভার্স দিয়ে লেখা হয়। তাহলে এটাই যে কোনো নির্ণায়কের ইনভার্স পেতে হলে বা অনন্যক পেতে হলে তার অ্যাডজয়েন্ট বের করে অ্যাডজয়েন্টের প্রত্যেকটা এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ করে দেবো। ওই নির্ণায়কের ভ্যালুটা দিয়ে ভাগ করলেই আমরা তার অনন্যক পেয়ে যাব। নেক্সট দেখো, নেক্সট যে থিওরিটা পড়াবো সেটা হচ্ছে জ্যাকোবি থিওরিয়াম। জ্যাকোবি থিওরিয়ামটা কী বলছে, জ্যাকোবি থিওরিয়ামটা বলছে কোনো একটা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট, কী বললাম, জ্যাকোবি থিওরিয়ামটা হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট তার সেই ডিটারমিনেন্টের পাওয়ারের থেকে, মানে অর্ডারের পাওয়ারের থেকে 1 কম হবে। আচ্ছা আমি এটা বলছি, আমি একটা ডিটারমিনেন্ট ধরো লেটে ডিটারমিনেন্ট হচ্ছে ডেল্টা, একটা ডিটারমিনেন্ট ডেল্টা যার অর্ডার হচ্ছে n, এটার অর্ডার কত, অর্ডার ধরো n। কোনো একটা ডিটারমিনেন্টের অর্ডার ধরো n বলতে 3 হতে পারে, 4 হতে পারে, 4/4 অর্ডার হতে পারে। আচ্ছা তাহলে ডেল্টা এর অ্যাডজয়েন্ট ধরো, ডেল্টা এর অ্যাডজয়েন্টটা ধরো, অ্যাডজয়েন্টটা ডেল্টা ড্যাশ দিয়ে ডিনোট করা হয়েছে। তাহলে এর অ্যাডজয়েন্টটা কার সঙ্গে সমান হবে, অতএব ডেল্টা ড্যাশটা কার সঙ্গে সমান হবে, ডেল্টা টু দি পাওয়ার n-1 এর সঙ্গে সমান হবে।
কোনো একটা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্টটা তার অর্ডারের পাওয়ারের থেকে 1 কম হবে, মানে যত অর্ডার আছে তার থেকে 1 কম হবে। মানে ধরো কোনো একটা ডিটারমিনেন্ট আছে, তার অর্ডার ধরো 10, তাহলে তার অ্যাডজয়েন্টটা কী হবে? অ্যাডজয়েন্টটা হচ্ছে ডেল্টার মাথায় 10 - 1 মানে 9 হবে। মানে ডেল্টাকে 9 বার গুণ করলে যে রেজাল্ট আসবে সেটাই তার অ্যাডজয়েন্টের সঙ্গে সমান হবে। এটাই হচ্ছে জ্যাকোবি থিওরিয়াম। এইটা হচ্ছে জ্যাকোবি থিওরিয়াম, যে অ্যাডজয়েন্টটা তার অর্ডারের মাথায় 1 কম হবে, ডেল্টা টু দি পাওয়ার n - 1 এর সঙ্গে সমান হবে। এবার দেখো, যখন n = 3 হবে, n = 3 হলে when n = 3 তখন জ্যাকোবি থিওরিয়ামটা কী হবে? তাহলে n এর জায়গায় আমরা 3 পুট করব, অতএব তখন অ্যাডজয়েন্টটা কার সঙ্গে সমান হবে? ডেল্টা টু দি পাওয়ার 3 - 1 মানে ডেল্টা স্কোয়ারের সঙ্গে সমান হবে। এইটা হচ্ছে জ্যাকোবি থিওরিয়াম। জ্যাকোবি থিওরিয়ামে একটা স্পেশাল কেস হচ্ছে n = 3, n = 3 পুট করলে কত হবে? তখন ডেল্টা ড্যাশ ডেল্টা স্কোয়ারের সঙ্গে সমান হবে, মানে ওইটার অ্যাডজয়েন্টটা তার ডেল্টাকে 2 বার গুণ করলে মানে স্কোয়ারের সঙ্গে সমান হবে। আচ্ছা, তোমাদের এটাই হচ্ছে এসএনদের বইয়ে লেখা আছে যে ডেল্টা ড্যাশ ডেল্টা স্কোয়ারের সঙ্গে সমান হবে, মানে অ্যাডজয়েন্টটা তার স্কোয়ারের সঙ্গে সমান হবে। এটুকুই দেওয়া আছে এসএনদের বইয়ে, আর সাঁতরা বই এটা দেওয়া আছে। এটা দেখে তারপর স্পেশাল কেস হিসাবে n = 3 পুট করে এই রেজাল্টটা নিয়ে আসছে। এবার দেখো, এবার যেটা বলার, আমরা যে অনন্য নির্ণয়ের ক্ষেত্রে কোনো একটা অ্যাডজয়েন্ট নির্ণয় করে তার প্রত্যেকটা এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ করলেই অনন্য নির্ণয় পাচ্ছি, এটা জানলাম কি করে? ওটাই আমি তোমাদের বলছি, এটা কোনো থিওরি নেই, জাস্ট বলছি আমি যে একটা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বের করে তার প্রত্যেকটা এলিমেন্টকে আমরা যদি ডেল্টা দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা অনন্য পাবো। এটা জানলাম কি করে? সেটাই আমরা বলছি এখানে। দেখো, যে ইনভার্স ডিটারমিনেন্ট নির্ণয়ের ক্ষেত্রে কেন আমরা অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ করব? যে ডেল্টা দিয়ে ভাগ করলেই যে আমাদের ইনভার্স আসবে, এটা আমরা কি করে বুঝলাম? দেখা গেছে যে কোনো একটা ডিটারমিনেন্ট, ধরো ডেল্টার অ্যাডজয়েন্ট কত হচ্ছে? ডেল্টা ড্যাশ। এই ডেল্টা ড্যাশের প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমরা ডেল্টা দিয়ে ভাগ করি, কি বললাম? এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। এই অ্যাডজয়েন্টের প্রত্যেকটা এলিমেন্টকে যদি ডেল্টা দিয়ে ভাগ করি, তখন দেখা যায় যে তার যে রেজাল্ট আসে সেটা 1/ডেল্টা হয়। আর 1/ডেল্টা মানে কি? 1/ডেল্টা মানে ডেল্টা ইনভার্সই হয়। তো আমি দেখাচ্ছি, দেখো। সাপোজ একটা অ্যাডজয়েন্ট ধরো, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। কোন একটা ডিটারমিনেন্ট ডেল্টা ধরো, ডেল্টা = কত আছে? A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটা হচ্ছে ডেল্টা। তাহলে এর অ্যাডজয়েন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ডেল্টা ড্যাশ, মানে এটার কোফ্যাক্টর দিয়ে, এর প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ডিটারমিনেন্টটাই হচ্ছে এখানে অ্যাডজয়েন্ট। এবার এই অ্যাডজয়েন্টের প্রত্যেকটা এলিমেন্টকে যদি ডেল্টা দিয়ে ভাগ করি তখন আমরা 1/ডেল্টাই পাই। তাহলে দেখো, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডেল্টা দিয়ে ভাগ করছি, অতএব A1/ডেল্টা B1/ডেল্টা C1/ডেল্টা A2/ডেল্টা B2/ডেল্টা C2/ডেল্টা A3/ডেল্টা B3/ডেল্টা C3/ডেল্টা। তো প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডেল্টা দিয়ে ভাগ করছি, দেখো কি আসে, দেখো সমান। এবার দেখো, ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা রো থেকে আমরা 1/ডেল্টা কমন নিচ্ছি, তাহলে এখান থেকে 1/ডেল্টা, এখান থেকে 1/ডেল্টা, এখান থেকে 1/ডেল্টা, তাহলে কত হবে? 1/ডেল্টা³ ইন্টু A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, তাহলে এটা পেলাম সমান 1/ডেল্টা³ ইন্টু, আচ্ছা এটা দেখো তো, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট না? এই ডেল্টা নির্ণয় করে এটা অ্যাডজয়েন্ট না? তাহলে এটা কত হবে? এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ ডেল্টা, সমান 1/ডেল্টা³ ইন্টু, আচ্ছা আমরা কি জানি কোনো ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট তার কার সঙ্গে সমান হয়? তার স্কোয়ারের সঙ্গে সমান হয়। আমরা জ্যাকোবি থিওরিয়াম কি পড়েছিলাম? জ্যাকোবি থিওরিয়াম পড়েছিলাম যে কোনো নির্ণায়কের অ্যাডজয়েন্টটা তার ডেল্টা স্কোয়ারের সঙ্গে সমান হয়। তাহলে এটাই জ্যাকোবি থিওরিয়াম পড়েছিলাম। তাহলে এখানে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ ডেল্টা, তাহলে এটাই হচ্ছে ডেল্টা ড্যাশ। তাহলে এইখানে ডেল্টা ড্যাশের পরিবর্তে কাকে লিখলাম? ডেল্টা স্কোয়ার লিখলাম। তাহলে এখানে ডেল্টা³ আর ডেল্টা স্কোয়ার কেটে গেলে কত থাকবে? 1/ডেল্টা। আচ্ছা 1/ডেল্টাই মানে কি? 1/ডেল্টাই মানে ডেল্টা ইনভার্স। তাহলে দেখো,
অ্যাডজয়েন্টের প্রত্যেকটা এলিমেন্টকে যদি ডেল্টা দিয়ে ভাগ করি তখন রেজাল্ট কী আসছে দেখো তো, ডেল্টা ইনভার্স কিংবা 1/ডেল্টা আসছে। আর 1/ডেল্টা মানে অনন্যক, আর ডেল্টা ইনভার্স হচ্ছে মানে ইনভার্স, ওই ডিটারমিনেন্টটা ইনভার্স। তাহলে এভাবেই দেখলাম যে প্রত্যেকটা এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ করলে সেটা অনন্যকই আসে। এবার চলে আসো, এবার আমরা তিনটা জিনিস পড়বো, একটা হচ্ছে সিমেট্রিক ডিটারমিনেন্ট, একটা স্কিউ ডিটারমিনেন্ট, একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। আচ্ছা, ফার্স্ট পড়বো সিমেট্রিক ডিটারমিনেন্ট। সিমেট্রিক ডিটারমিনেন্টের বাংলা মানে কি? প্রতিসম নির্ণায়ক। প্রতিসম নির্ণায়ক কাকে বলবো? যখন ধরো একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, এ এইচ জি, এইচ বি এফ, জি এফ সি, এইটা হচ্ছে সিমেট্রিক ডিটারমিনেন্ট। কী করে বুঝলাম? দেখো, এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সেম আছে, দেখো এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সেম থাকে, এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট দেখো সেম আছে, তাহলে এই ধরনের ডিটারমিনেন্টকে বলবো হচ্ছে সিমেট্রিক ডিটারমিনেন্ট। যেমন তোমরা সিমেট্রিক ম্যাট্রিক্স পড়ে আসছো, সেম একই রকম প্রায় সিমেট্রিক ম্যাট্রিক্সের মতনই এটা সিমেট্রিক ডিটারমিনেন্ট। এবার দেখো, সেখানে তোমরা দুটো জিনিস পড়ে আসছো, একটা হচ্ছে সিমেট্রিক ডিটারমিনেন্ট আর একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। এখানে একটা এক্সট্রা ঢুকেছে, এটা শুধু স্কিউ ডিটারমিনেন্ট মানে অপ্রতিসম নির্ণায়ক। সেখানে তোমরা পড়ে এসছো প্রতিসম ডিটারমিনেন্ট, বিপ্রতিসম নির্ণায়ক, বিপ্রতিসম ম্যাট্রিক্স পড়ে এসছো। এখানে একটা এক্সট্রা ঢুকেছে হচ্ছে স্কিউ ডিটারমিনেন্ট। স্কিউ ডিটারমিনেন্টটা কি? একই রকম, এখানে কি আসবে? এ এইচ জি, এখানে মাইনাস আসবে, সেম থাকবে, এই এলিমেন্টগুলো নেগেটিভ আসবে, এটার সঙ্গে এটা সেম থাকবে, জাস্ট নেগেটিভ আসবে, মাইনাস এইচ বি এফ মাইনাস জি মাইনাস এফ সি। দেখো এটা দুটো সেম বাট অপোজিট সাইন, দেখো দুটো সেম আছে বাট অপোজিট সাইন, দুটো সেম আছে বাট অপোজিট সাইন, এইটা হচ্ছে তাহলে স্কিউ ডিটারমিনেন্ট। আর স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টটা কি? স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টটা হচ্ছে বিপ্রতিসম নির্ণায়ক। একই রকম, যখন কর্ণ বরাবর এলিমেন্টটা 0 হবে তখন কি হবে? 0 এইচ জি, এখানে মাইনাস এইচ 0 এফ মাইনাস জি মাইনাস এফ 0। দেখো এখানে কি হচ্ছে? শুধু কর্ণ বরাবর এলিমেন্টগুলো 0 হচ্ছে, জাস্ট একই রকম স্কিউ ডিটারমিনেন্টের মতনই হচ্ছে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, শুধু এখানে কর্ণ বরাবর এলিমেন্টগুলো 0 আসবে। তোমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে জাস্ট এই দুটো পড়ে আসছো, যে সেম থাকবে আর এটা হচ্ছে অপোজিট সাইন এবং কর্ণ বরাবর এলিমেন্ট থাকবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে পড়ে আসছে, এখানে শুধু এক্সট্রা এটাই ঢুকেছে। তাহলে কি বললাম? সিমেট্রিক ডিটারমিনেন্টের এই এলিমেন্টগুলো প্রত্যেকটা সেম হবে। আচ্ছা, স্কিউ ডিটারমিনেন্টের এই এলিমেন্টগুলো কী হবে? সেম হবে বাট অপোজিট সাইন হবে। আর এখানে কী হবে? অপোজিট সাইন হবে এবং কর্ণ বরাবর এলিমেন্ট কী হবে? 0 হবে, তখনই সেটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট হবে। নেক্সট দেখো, নেক্সট তোমাদের যেটা পড়াচ্ছি, যে ডিটারমিনেন্টকে আমরা ইউজ করে কী করে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে কীভাবে আমরা ডিটারমিনেন্টকে ইউজ করে ক্ষেত্রফল নির্ণয় করবো সেটা দেখাচ্ছি। দেখো, আচ্ছা নর্মালি আমরা এরিয়া বের করার কী সূত্র জানি? ধরো আমরা এরিয়া কী জানি? ধরো এটা একটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, ধরো এই ত্রিভুজ, এটা একটা এ বি সি পয়েন্ট আছে, এ বি সি, এ পয়েন্টের স্থানাঙ্ক ধরো x1, y1, বি পয়েন্টের স্থানাঙ্ক x2, y2, সি পয়েন্ট স্থানাঙ্ক x3, y3। তাহলে আর ক্ষেত্রফল কী করে বের করবো? আমরা ক্লাস 9-এ অনেকগুলো সূত্র পড়ে এসেছি। ধরো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, ফার্স্ট সূত্র ধরো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি জানি? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা পড়ে এসেছি। আর কি পড়ে এসেছি? যে এরিয়া বের করার আর সূত্র আছে যে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস সমান অর্ধ পরিসীমা আর এবিসি হচ্ছে এই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য। আচ্ছা, আর কি পড়ে এসেছি? আরও আছে এরিয়া বের করার সূত্র, এরিয়া ইকুয়াল টু হাফ মডুলাস অফ x1 ইন্টু y2, যখন স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন এই সূত্রটা লাগবে, হাফ অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 এর মডিউলাস নিব। কেন মডিউলাস নিব? কারণ ক্ষেত্রফল কখনো, এটা যদি ঋণাত্মক বার হয়, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, সেই ঋণাত্মককে পজিটিভ করার জন্য আমরা মডিউলাস চিহ্ন দেব। আচ্ছা, এগুলো আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল এতভাবে নির্ণয় করা যাবে। আরও আছে, জাস্ট এগুলোই আমরা নর্মালি করে থাকি।
এবার দেখো ডিটারমিনেন্টকে ইউজ করে আমরা কি করে এরিয়া বের করব, তাহলে ডিটারমিনেন্টকে ইউজ করে আমরা বের করব। অতএব ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ, ডিটারমিনেন্ট চিহ্ন দেবো। দেখো এইটাতে একটু লক্ষ্য করো, এখানে কি আছে বলো তো, এখানে হাফ অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 আছে। এই যে আছে, এইটাকেই আমরা ডিটারমিনেন্ট আকারে লেখার চেষ্টা করতেছি। এখানে হাফ আছে, হাফ দিয়ে দিলাম। তারপরে এই যে টার্মটা আছে এইটাকে আমরা এইভাবে লিখব, x1 y1 1, x2 y2 1, x3 y3 1। দেখো এইটা যেটা ডিটারমিনেন্ট লিখলাম, এইটাকে তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এই রেজাল্টটা আসবে, হাফ অফ এই যে রেজাল্ট আসবে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটাকেই আমরা ডিটারমিনেন্টের আকারে লিখে দিলাম। তো এখানে আমরা কিভাবে লিখব, ডিটারমিনেন্ট আকারে যে বিন্দুগুলো দেওয়া আছে সেগুলো লিখে দেবো, x1 y1 1 লিখে দেবো, x2 y2 1 লিখে দেবো, x3 y3 1 লিখে দেবো। এটাই হচ্ছে ডিটারমিনেন্ট দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, এর আগে একটা মডিউলাস চিহ্ন দিতে হয়, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। আচ্ছা, এবার দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এখানে একটা ত্রিভুজ আছে, ধরো এই একটা ত্রিভুজ, ধরো এই পয়েন্টটা হচ্ছে 2,0 আর এই পয়েন্টটা ধরো 7,0 আর এই পয়েন্টটা ধরো 5,4। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তাহলে এবিসি ত্রিভুজের এটা এ, এটা বি, সি, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত হবে, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান। আচ্ছা, আমরা যদি এই সূত্র লাগিয়ে দেখব যে এতে যে রেজাল্ট আসছে হাফ ভূমি ইন্টু উচ্চতা ধরে দেখব যে রেজাল্ট আসছে, আর ডিটারমিনেন্ট ইউজ করে দেখব দুটোতেই সেম রেজাল্ট আসবে। সেটা আমি দেখাচ্ছি যে এখানে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা লাগাচ্ছি আমরা, ক্লাস 9-এর প্রপার্টি লাগিয়ে দেখছি কি আসে রেজাল্ট। হাফ ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু হাফ। আচ্ছা, ভূমি কত বলো তো, ভূমি হচ্ছে এইটা, এখান থেকে এতটা দূরত্ব কত, এক্স স্থানাঙ্কগুলোর বিয়োগফলই হবে এখানে বিসি। তাহলে 7 - 2 কত হবে এখানে 5, হাফ ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, উচ্চতা কত বলতো, এইটা, এই বিন্দুর ওয়াই স্থানাঙ্কই হবে উচ্চতা, তাহলে উচ্চতা এতটা, তাহলে এখানে উচ্চতা কত, এখানে 5,4 বিন্দু হলে এখানে ওয়াইয়ের মান হচ্ছে 4, তাহলে এখানে কত হবে 4, তাহলে এখানে কেটে যাবে 2 সমান 10 বর্গ একক। এটা আমরা ক্লাস 9-এর সূত্র দিয়ে করলাম। এবার আমরা ডিটারমিনেন্ট ইউজ করে দেখব যে রেজাল্ট সেম আসে কিনা, সেটাই দেখতেছি ইউজিং ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্ট ইউজ করে কী করে দেখব, হাফ ইন্টু স্থানাঙ্কগুলো লিখব, 5,4 1 লিখব, 2,0 1 লিখব, 7,0 1 লিখব, সমান হাফ। আচ্ছা, কার সাপেক্ষে ভাঙা, আচ্ছা এই কলামের সাপেক্ষে ভাঙা, কারণ এই কলামের সাপেক্ষে ভাঙলে এখানে দুটো মান 0 আছে, তাহলে -4 ইন্টু এখানে কত হবে 2 - 7 সমান হাফ। এখানে -4 ইন্টু -5 কত হবে, মাইনাস প্লাস 20 হবে 20, তাহলে এখানে কাটাকাটি করলে 10 বর্গ একক। আচ্ছা, লক্ষ্য করো, দেখো ডিটারমিনেন্ট দিয়ে ক্ষেত্রফল বের করলাম 10 বর্গ একক এসছে, আর অমনি হাফ ভূমি ইন্টু উচ্চতা ক্লাস 9-এর প্রপার্টি লাগিয়ে দেখলাম দুটোতেই সেম আসছে। দেখো দুটোই সেম, এটাও 10 আর এটাও 10, দুটোই সেম আসছে। দেখো তো তাহলে আমাদের এই যে প্রপার্টিটা লিখছে এই প্রপার্টিটা ঠিক আছে, যে এইভাবে করা যায়, আমাদের ডিটারমিনেন্ট ইউজ করে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এবার চলে আসো, এবার নেক্সট যেটা পড়াবো, যে 3টা বিন্দু দেওয়া থাকলে সেই 3টা বিন্দু সমরেখা হওয়ার শর্ত নির্ণয় করব, যে ডিটারমিনেন্টকে ব্যবহার করে কি করে দেখাবো যে বিন্দু 3টি সমরেখ। আচ্ছা, ধরো এখানে 3টা বিন্দু আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। আচ্ছা, এই 3টা বিন্দু কি সমরেখ? লক্ষ্য করো তো, 3টা বিন্দু সমরেখ নয়। 3টা বিন্দু দেখো, এখানে একটা 3টা বিন্দু দিয়ে এখানে ত্রিভুজ পাওয়া যাচ্ছে, তাহলে এই 3টা বিন্দু এখানে সমরেখ নয়। তাহলে এইখানে সমরেখ কখন হবে, ধরো এইখানটা চলে এলো, এইখানটা চলে এলো বিন্দুটা, তখনই কি সমরেখা হচ্ছে? সমরেখা হয়নি। আচ্ছা, এইখানটা চলে এলো, তাহলে সমরেখা হচ্ছে? হয়নি। যখন 3টা বিন্দু যখন ত্রিভুজ গঠিত হচ্ছে তখন কিন্তু সমরেখা নয়। যখন এখানে চলে আসছে দেখো, তখনই কি সমরেখা হচ্ছে? সমরেখা হয়নি। যখন বিন্দুটা এখানে আসছে তখনও কিন্তু সমরেখা হয়নি। দেখো আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, যখন বিন্দুটা এই জায়গাটায় চলে আসছে, দেখো এ
বি সি, এই বিন্দুটা যখন এইখানে আসছে তখন কিন্তু বিন্দু তিনটা সমরেখ। আর যখন বিন্দু তিনটা সমরেখ হয়ে যাচ্ছে তখন দেখো তখন আর ত্রিভুজ থাকতেছে না। তাহলে বিন্দু তিনটা সমরেখ তখনই হবে যখন বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে যাবে। তো এক্ষেত্রে প্রথমে দেখো এইখানে বিন্দু ছিল তখন কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছিলাম, তখন ক্ষেত্রফল কিন্তু 0 নয়। যখন এখানে ছিল তখনও কিন্তু ক্ষেত্রফল 0 নয়। যখন এইখানটায় চলে আসে তখন বিন্দু তিনটা সমরেখ হয়ে যাচ্ছে, এবং সমরেখ হয়ে যাওয়া মানে তখন দেখো বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে বিন্দু তিনটা দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়ে যায় তখন বিন্দু তিনটা কী হবে? সমরেখ হবে। তাহলে সমরেখ কী করে হচ্ছে দেখো, ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এটা এ, এটা বি, এটা সি। এই বিন্দুটা হচ্ছে x1, y1, তাহলে x2, y2, এটা হচ্ছে x3, y3। তাহলে বিন্দু তিনটা সমরেখা মানে একটা রেখা হয়ে যাচ্ছে, আর রেখা হয়ে যাওয়া মানেই তখন তার ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে যাবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল 0 মানেই বিন্দু তিনটে সমরেখা। তাহলে লিখবে বিন্দু তিনটি সমরেখা হলে, বিন্দু তিনটি সমরেখা হলে, সমরেখা হলে বিন্দু তিনটি দিয়ে গঠিত, বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0 হবে। দ্যাট ইজ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 0 হবে। और ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ অফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1 সমান 0। তাহলে এটার ক্ষেত্রফল সমান 0 হলেই কী হবে? বিন্দু তিনটে সমরেখা। और হাফটা ওদিকে গুণাচ্ছেদ গেলে ভাগ চলে যাবে, x1 y1 1, x2 y2 1, x3 y3 1 সমান 0। তাহলে এরকমভাবে ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 চলে আসে তখন কি হবে? বিন্দু তিনটি সমরেখা হবে। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 চলে আসলে কি হবে? বিন্দু তিনটি সমরেখা, বিন্দু তিনটি সমরেখা হবে। এবার চলে আসে নেক্সট যেটা বলবো, আমরা ডিটারমিনেন্টকে ইউজ করে কিভাবে কোনো দুটা বিন্দু দেওয়া থাকলে তার সরলরেখার সমীকরণ নির্ণয় করব। দেখো আমরা ক্লাস 11-এ সরলরেখার সমীকরণ নির্ণয় করা শিখেছি, যে দুটা বিন্দু দেওয়া থাকলে কীভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করব। আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি ক্লাস 11-এ কীভাবে সরলরেখার সমীকরণ তৈরি করেছিলাম। ধরো এখানে দুটা বিন্দু, এখানে এ একটা বিন্দু x1, y1, এখানে বি একটা বিন্দু x2, y2। তাহলে এই দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ কী হবে? অতএব এ বি সরলরেখার সমীকরণ কীভাবে করতাম? এ বি সরলরেখার সমীকরণ সমান কী করতাম? y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1, যেখানে m হচ্ছে এ বি সরলরেখার প্রবণতা। তাহলে অর y মাইনাস y1 সমান, প্রবণতা কীভাবে বের করব? প্রবণতা হচ্ছে y স্থানাঙ্কের বিয়োগফল y2 মাইনাস y1 ডিভাইড বাই x স্থানাঙ্কের বিয়োগফল ইন্টু এক্স মাইনাস x1। এটা হচ্ছে ক্লাস 11-এ আমরা সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র আমরা এটা পড়ে এসেছি। এবার দেখো, এবার আমরা ডিটারমিনেন্টকে ইউজ করে কিভাবে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করব সেটাই আমরা এখানে দেখাচ্ছি। দেখো ডিটারমিনেন্টকে কীভাবে করব? ধরো এই একটা সরলরেখা, এটা হচ্ছে এ বিন্দু x1, y1, এই একটা বিন্দু বি x2, y2। অ্যাকচুয়ালি আমরা সরলরেখার সমীকরণ কীভাবে নির্ণয় করতাম? সরলরেখার সমীকরণ হচ্ছে ওই সরলরেখার উপর কোনো একটা বিন্দু ধরে নিতাম, যে একটা বিন্দু সি এক্স, ওয়াই ধরে নিতাম। এবার ওই এক্স, ওয়াই দিয়ে একটা সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতাম, যেটা হচ্ছে সরলরেখার সমীকরণই রিপ্রেজেন্ট করতো। তাহলে কি করব? এই সরলরেখার উপর একটা বিন্দু ধরে নিব। ধরো এইখানে একটা বিন্দু সি ধরে নিব, ধরলাম এখানে একটা বিন্দু সি ব্র্যাকেটে এক্স, ওয়াই। তাহলে আমরা যে কোনো প্রকারে এক্স, ওয়াই দিয়ে একটা সমীকরণ নিয়ে আসবো, সেটাই কী হবে? সরলরেখার সমীকরণ। তাহলে দেখো, তাহলে এখানে কী করে সরলরেখার সমীকরণ নিয়ে আসবো? একটু লক্ষ্য করে, যে কোনো প্রকারে আমরা এক্স, ওয়াই দিয়ে সমীকরণ নিয়ে আসবো। তাহলে সমীকরণ কী করে নিয়ে আসবো? একটু লক্ষ্য করে, এ বি সি বিন্দু তিনটি কী আছে? সমরেখা আছে। তাহলে বিন্দু তিনটি সমরেখা হলো বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। আর সমরেখার প্রপার্টি লাগিয়ে দেবো, ক্ষেত্রফল 0 মানে ডিটারমিনেন্ট অফ x1 y1 1, x2 y2 1, x y 1 ইকুয়াল টু 0 হবে, যেটাকে আমরা ক্যালকুলেশন করলে এক্স ওয়াই সমীকরণই আমরা পাবো। তাহলে কী হবে? অতএব
এ বি সরলরেখার সমীকরণ, এ বি সরলরেখার সমীকরণ কী হবে, ডিটারমিনেন্ট অফ x1 y1 1, তাহলে x2 y2 1, আচ্ছা বিন্দু তিনটি সমরেখা, তাহলে x, y, 1 এই ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে, 0 হবে, যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখা। তাহলে এটাই হচ্ছে এ বি সরলরেখার সমীকরণ। এভাবে দেখাবে। আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেট ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করে দেখবে এই ধারটার সঙ্গে সমান হবে। এই ধারে যে আমরা ক্লাস 11-এর সূত্র লিখেছি একই আসবে দেখবে। আমি একটা উদাহরণ দিয়েই দেখাচ্ছি যে ক্লাস 11 একটা প্রপার্টি লাগিয়ে দেখব আর এখানে ডিটারমিনেন্টকে ইউজ করে দেখব। আচ্ছা দেখো, এটা ধরছি, ধরো এই একটা সরলরেখা, ধরো 5,7, এখানে ধরো আছে 8,9। তাহলে আমরা এখানে সরলরেখার সমীকরণ কীভাবে বের করব, আমরা কি জানি ওয়াই, অতএব এ বি সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে এ বি, এ বি সরলরেখার সমীকরণ, এ বি সরলরেখার সমীকরণ সমান কী হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা ধরো সমান এম, এম বলতে কত এখানে y2 মাইনাস ওয়ান, এটা মাইনাস এটা 9 মাইনাস 7 ডিভাইড বাই x2 মাইনাস x1, 8 মাইনাস 5 ইন্টু x মাইনাস x1। এটা ক্যালকুলেশন করো, y মাইনাস 7 ইকাল টু এটা কত হবে 2/3 x মাইনাস 5। আচ্ছা এটাকে যদি ক্যালকুলেশন করি, কোনাকুনি গুণ করো, 3y মাইনাস 21 সমান এখানে 2x মাইনাস 10। আচ্ছা এটা ওদিকে নিয়ে গেলে কত হবে, 2x মাইনাস 3y। আচ্ছা এটা ওদিকে গেলে কত হবে, প্লাস 21, এখানে হবে প্লাস 11 সমান 0। এটা ক্লাস 11-এর সূত্র দিয়ে করলাম। এবার দেখো ডিটারমিনেন্টকে ইউজ করে আমরা ত্রিভুজের ডিটারমিনেন্টকে ইউজ করে এ বি সরলরেখার সমীকরণ করব। তাহলে এটা হচ্ছে ইউজিং ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট তাহলে কী হবে, ডিটারমিনেন্ট xy1 1, তাহলে 5,7,1, তাহলে 8,9,1, তাহলে এই সরলরেখার উপর একটা বিন্দু ধরব সি ব্র্যাকেটে x, y, তাহলে বিন্দু তিনটি সমরেখা, তাহলে x, y, 1, এর ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে এটাকে ভাঙো, আচ্ছা এক্সের সাপেক্ষে এই রোয়ের সাপেক্ষে ভাঙো, x ইন্টু কত হবে, এই রোয়ের সাপেক্ষে ভাঙলে x ইন্টু এই বরাবর চাপা দেবো 7 মাইনাস 9 মাইনাস ওয়াই ইন্টু এই বরাবর চাপা দেবো 5 মাইনাস 8 প্লাস 1 ইন্টু 45 মাইনাস 56, 45 মাইনাস 56 সমান 0। এখানে কত হবে, মাইনাস 2x, এখানে কত হবে মাইনাস প্লাস 3y, এখানে কত হবে 45 মাইনাস 56 মাইনাস 11, 11 সমান 0। তাহলে এখানে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2x মাইনাস 3y প্লাস 11 সমান 0। দেখো দুটোই সেম এসছে। আমরা ডিটারমিনেন্টকে ইউজ করে যে সরলরেখার সমীকরণ পেয়েছি আর অমনি ক্লাস 11-এর সূত্র দিয়ে দেখো দুটোই কী আসছে, সেম এসছে। এভাবেই কোনো একটা দুটো বিন্দু দেওয়া থাকলে তার সরলরেখার সমীকরণ ডিটারমিনেন্ট দিয়ে এভাবেই আমরা করব, যে ডিটারমিনেন্টের ভ্যালুটা কী হবে, 0 হবে। কারণ তার উপর যদি একটা বিন্দু সি এক্স কমায় ধরলেই বিন্দু তিনটা সমরেখ, আর সমরেখার প্রপার্টি লাগিয়ে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। এবার দেখো আমরা ডিটারমিনেন্টকে ইউজ করে একটা সমীকরণে এক্স আর ওয়াইয়ের মান কি নির্ণয় করব। সাপোজ ধরো তোমাদের দুটো ইকুয়েশান দেওয়া আছে, ধরো 2x প্লাস 5y সমান 7 দেওয়া আছে, 3x মাইনাস 4y সমান 9 দেওয়া আছে। তাহলে এই দুটো সমীকরণের, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণে আমরা এক্স আর ওয়াই কীভাবে নির্ণয় করতাম, আমরা এগুলো এক্স আর ওয়াই ক্লাস 9-এ অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক বিভিন্ন পদ্ধতি ইউজ করে আমরা এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করতাম। এবার আমরা শিখব এই যে এই দুটো এক্স আর ওয়াইয়ের মানকে বের করার জন্য ডিটারমিনেন্টকে ইউজ করে কিভাবে আমরা এখানে এক্স আর ওয়াইয়ের মান বের করব। কি বললাম, এটা দুটো ইকুয়েশান, রৈখিক সমীকরণ, লিনিয়ার ইকুয়েশান। তো এই দুটো ইকুয়েশানে আমরা এক্স আর ওয়াইয়ের মান কীভাবে বের করতাম, ক্লাস 9-এ অপনয়ন ব্যবহার করতাম, তুলনামূলক, বজ্রগুণন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতাম। এবার ডিটারমিনেন্টকে ইউজ করে আমরা কিভাবে এর এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করব সেটাই আমরা দেখাবো। কিংবা যদি এরকম থাকে, ধরো তিনটাই লিখেছে 3x প্লাস 5y প্লাস 7z ইকাল টু 9,
তারপরে ধর 2x প্লাস 3y প্লাস 9y সমান 6, 3x প্লাস 4y প্লাস 7y সমান 8। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করে কীভাবে বের করব, ডিটারমিনেন্টকে ইউজ করে আমরা এখানে এক্স আর ওয়াই এক্স ওয়াই জেডের মান এটার ক্ষেত্রে বের করতে পারবো ডিটারমিনেন্টকে ব্যবহার করে। দেখো কীভাবে করছি, দেখো ফার্স্ট হেডিং দিবে যে দুটো যদি লিনিয়ার ইকুয়েশন থাকে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এখানে একটা হেডিং দিবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানে লিখবে যে টু ভেরিয়েবল, যদি দুটো ভেরিয়েবল থাকে তার কিভাবে আমরা নির্ণয় করব, টু ভেরিয়েবল। আর এধারে হেডিং দাও সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এখানে লিখবে থ্রি ভেরিয়েবল, থ্রি ভেরিয়েবল মানে তিনটা ভেরিয়েবল থাকলে তার আমরা এক্স ওয়াই জেডের মান কীভাবে নির্ণয় করব। আচ্ছা, থ্রি ভেরিয়েবল টু ভেরিয়েবল মানে কি, ধরো একটা সমীকরণ দেওয়া আছে, টু ভেরিয়েবল বলতে দুটো ভেরিয়েবল থাকবে, a1x প্লাস b1y সমান c1, আর আছে a2x প্লাস b2y সমান c2। দেখো এখানে দুটো ভেরিয়েবল আছে, এক্স আর ওয়াই ভেরিয়েবল আছে, সেই জন্য এখানে লিখছি টু ভেরিয়েবল। আচ্ছা, থ্রি ভেরিয়েবল বলতে কি, a1x প্লাস b1y প্লাস c1z ইকাল টু d1, আর আছে a2x প্লাস b2y প্লাস c2z ইকাল টু d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকাল টু d3। এরকম যখন এখানে দেখো এখানে তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবল ক্ষেত্রে এক্স ওয়াই জেডের মান কীভাবে নির্ণয় করব, এখানে দুটো ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই আছে, তো এক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের মান কীভাবে নির্ণয় করবো দেখো। আচ্ছা, এগুলো দেখো a1 b1 হচ্ছে সংখ্যা, ধরো 2x প্লাস 5y সমান 7, এখানে a2 হচ্ছে 7x প্লাস 9y ইকাল টু 8। তো এক্ষেত্রে আমরা x কীভাবে নির্ণয় করব, x সমান, অতএব x সমান ডেল্টা এক্স বাই ডেল্টা, আর y সমান কী হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা। হয় যেখানে ডেল্টা বলতে কী বোঝাচ্ছে, হয় যেখানে ডেল্টা ইকাল টু কোএফিসিয়েন্ট অফ এক্স আর ওয়াই, কোএফিসিয়েন্ট অফ এক্স আর ওয়াই দিয়ে গঠিত ডিটারমিনেন্টটা হচ্ছে এখানে ডেল্টা। তাহলে ডেল্টা কী হবে, এক্স আর ওয়াইয়ের সহগগুলো দিয়ে গঠিত ডিটারমিনেন্ট, এখানে এক্সের সহগ কত আছে a1, এখানে ওয়াইয়ের সহগ b1, এখানে এক্সের সহগ কত আছে a2, এখানে ওয়াইয়ের সহগ কত আছে b2, এটা হচ্ছে ডেল্টা। আচ্ছা, ডেল্টা এক্স কীভাবে নির্ণয় করব, ডেল্টা এক্স সমান এই যে ডেল্টা বেরিয়েছে, আর এক্স বলতে কি এই জায়গাগুলো এক্সের সহগগুলোর জায়গায় আমরা কনস্ট্যান্টগুলো ঢুকাবো, এখানে a1 a2 জায়গায় কাকে ঢুকাবো c1 c2 ঢুকাবো, c1 c2, আর যেটা যেমন আছে থাকবে b1 b2। আচ্ছা, ডেল্টা আই কী হবে, ডেল্টা আই ওয়াই মানে কি, ডেল্টা আই বলতে এই যে ওয়াইয়ের সহগগুলো আছে, এই ওয়াইয়ের সহগের জায়গায় আমরা কনস্ট্যান্ট টার্মগুলো ঢুকাবো, আর বাকি যেভাবে আছে সেভাবে থাকবে a1 a2 c1 c2। এভাবেই আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করব। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, জাস্ট আমি বলছি, করছি না। সাপোজ ধরো 2x প্লাস 3y সমান 7, 4x প্লাস 5y সমান 9। এক্ষেত্রে এক্সের মান কীভাবে বের করবো, অতএব এক্স সমান কত হবে ডেল্টা এক্স বাই ডেল্টা, ডেল্টা বলতে কত, আচ্ছা এখানে ডেল্টা সমান কত হবে, এক্স আর ওয়াইয়ের সহগগুলো দিয়ে গঠিত ডিটারমিনেন্ট হচ্ছে ডেল্টা। আচ্ছা, ডেল্টা এক্স সমান কত হবে, ডেল্টা এক্স সমান এখানে যে এক্সের যে সহগগুলো আছে এই জায়গায় 7 আর 9 ঢুকবে, কনস্ট্যান্টগুলো ঢুকবে 7 9 3 5, এটা হচ্ছে ডেল্টা এক্স। আচ্ছা, ডেল্টা আই কত হবে, ডেল্টা আই হচ্ছে এখানে 2 4, এখানে 7 9 ঢুকবে 7 9, এটা হচ্ছে ডেল্টা আই। তাহলে এক্স ইকাল টু ডেল্টা এক্স বাই ডেল্টা, ডেল্টা এক্স বলতে কত এইটা, ডিটারমিনেন্ট অফ 7 3 9 5 ডিভাইডেড বাই ডেল্টা 2 3 4 5, 2 3 4 5, এটা ডিটারমিনেন্ট। আর ওয়াই সমান কত হবে, ডেল্টা আই বাই ডেল্টা, মানে এটা বাই এটা হবে, আর দেখাচ্ছি না, এভাবেই করতে হবে। এবার চলে আসো, আচ্ছা এটা টু ভেরিয়েবলসের ক্ষেত্রে করলাম, একই রকম থ্রি ভেরিয়েবলসের ক্ষেত্রেও একই রকম, যে অতএব, আচ্ছা এগুলো কিন্তু সব সংখ্যা a1 b1 c1 এগুলো সংখ্যা, 2x প্লাস 5y প্লাস 7z ইকাল টু 9 এরকম টাইপের থাকবে। তাহলে এখানে এক্স ইকাল টু কীভাবে বের করবো, এক্স ইকাল টু ডেল্টা এক্স বাই ডেল্টা, ওয়াই ইকাল টু কীভাবে বের করবো ডেল্টা আই বাই ডেল্টা, জেড ইকাল টু কীভাবে বের করবো ডেল্টা জেড বাই ডেল্টা। হয় যেখানে ডেল্টা ইকাল টু কত হবে, হয় যেখানে ডেল্টা ইকাল টু
কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই জেড দিয়ে গঠিত ডিটারমিনেন্ট, মানে এক্স ওয়াই জেডের যে সহগগুলো আছে সেই সহগগুলো দিয়ে গঠিত ডিটারমিনেন্টটাই হবে ডেল্টা। তাহলে এখানে এক্স a1 সহগ y1 এর সহগ b1 c1, এখানে হবে a2 b2 c2 a3 b3 c3, এটা হচ্ছে ডেল্টা। আচ্ছা ডেল্টা এক্স কত হবে? ডেল্টা এক্স হবে, দেখো এখানে যে এক্সের সহগগুলো আছে এই সহগগুলোকে হাঁটিয়ে জাস্ট কনস্ট্যান্ট টার্মগুলো ঢুকাবো, সেটাই হবে ডেল্টা এক্স। একই রকম যখন ডেল্টা ওয়াই নির্ণয় করবো, যখন ওয়াইয়ের সহগগুলো হাঁটিয়ে সেখানে কনস্ট্যান্ট টার্মের সহগগুলো ঢুকাবো। ডেল্টা জেড বের করতে হলে এখানে জেডের সহগগুলো হাঁটিয়ে সেখানে কনস্ট্যান্টের সহগগুলো এখানে ঢুকাবো। তাহলে ডেল্টা এক্স কী হবে? তাহলে এক্সের সহগ হাঁটাবো, a1 a2 a3কে হাঁটিয়ে দিয়ে আমরা এখানে কনস্ট্যান্টগুলো ঢুকাবো, d1 d2 d3, আজ বাকি যেগুলো যেমন আছে সেভাবেই থাকবে, b1 b2 b3 c1 c2 c3, এটা হচ্ছে ডেল্টা এক্স। আচ্ছা ডেল্টা ওয়াই কত হবে? ডেল্টা ওয়াই সমান এখানে ওয়াইয়ের সহগগুলো হাঁটাবো, এগুলো যেমন আছে থাকবে a1 a2 a3 b1 b2 b3। আচ্ছা আচ্ছা ওয়াইয়ের সহগগুলো হাঁটাবো এখানে, তাহলে কে ঢুকবে এখানে? d1 d2 d3 c1 c2 c3, ডেল্টা ওয়াই। আচ্ছা ডেল্টা জেড সমান কত হবে? ডেল্টা জেড সমান হবে এখানে জেডের সহগগুলো হাঁটাবো, a1 b1 c1 সরি a1 a2 a3 b1 b2 b3 d1 d2 d3। তো এভাবেই আমরা এক্স ওয়াই জেড এভাবেই আমরা ডিটারমিনেন্টের সাহায্যে নির্ণয় করব। আচ্ছা এবার দেখো কিছু কন্ডিশান আছে যে এক্স ওয়াই জেডের মান তো এভাবে নির্ণয় করব। তো এখানে 2-3টা শর্ত আছে। কি শর্ত? যে যদি ডেল্টার ভ্যালু নট ইকুয়াল টু 0 হয় তখন কি হবে এক্সের ভ্যালুগুলো, যদি ডেল্টার ভ্যালু 0 চলে আসে তখন এক্সের ভ্যালুগুলো কি হবে, সেটাই তোমাদের এবার শেখাবো। আচ্ছা এধারটা আমি পুছে দিচ্ছি। দেখো এখানে যেসব কন্ডিশানগুলো আছে সেগুলো জানার জন্য প্রথমে আমাদের ডেল্টা নির্ণয় করতে হবে। ফার্স্ট কাজ কি? ডেল্টা নির্ণয় করো। আমি সব ভালো করে লিখে দিচ্ছি, এগুলো মনে রাখবে। ডেল্টা নির্ণয় করো, ফার্স্ট কাজ হচ্ছে এটা। এবার দেখো প্রথম কাজ হচ্ছে ডেল্টা নির্ণয় করলাম। এবার দেখো এখানে দুটো কন্ডিশান আসছে। ফার্স্ট কন্ডিশান হচ্ছে যদি ডেল্টা নট ইকুয়াল টু 0 হয়। কি বললাম? ডেল্টা নির্ণয় করার পর দেখলাম যদি ডেল্টা নট ইকুয়াল টু 0 হয়, আর একটা দেখলাম যদি ডেল্টার ভ্যালু 0 চলে আসে তখন একটা কন্ডিশান আসবে, আর একটা দেখলাম ডেল্টা ইকুয়াল টু 0 চলে আসলো। আচ্ছা দেখো নট ইকুয়াল টু 0 ক্ষেত্রে তো ঝামেলা নেই কিছু, ডেল্টা ইকুয়াল টু 0 এলেই তখনই ঝামেলা। দেখো নট ইকুয়াল টু 0 ক্ষেত্রে আমাদের একটি মাত্র সমাধান পাওয়া যাবে, এক্স ওয়াই জেডের একটাই সমাধান পাওয়া যাবে। আর যদি ডেল্টা ইকুয়াল টু 0 চলে আসে তখন দুটো কন্ডিশান আসবে। কি কি কন্ডিশান আমি দেখাচ্ছি। দেখো ফার্স্ট কন্ডিশান হচ্ছে যদি ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডেল্টা জেড এর ভ্যালু কী হয়ে যায় 0 চলে আসে তখন একটা কন্ডিশান আসবে। আর যদি কোনো একটা নট ইকুয়াল টু 0 চলে আসে, ডেল্টা এক্স কমা ডেল্টা ওয়াই কমা ডেল্টা জেড এর মধ্যে কোনো একটি নট ইকুয়াল টু 0, কোনো একটি যদি নট ইকুয়াল টু 0 আসে তখন একটা কন্ডিশান আসবে। তো দেখো আমি এক একটা করাচ্ছি। কোনো একটা যদি নট ইকুয়াল টু 0 চলে আসে তখন একটা কন্ডিশান আসবে। এবার বুঝো ভালো করে। আবার বলছি, ফার্স্ট কাজ করবে ডেল্টা নির্ণয় করো। ডেল্টা নির্ণয় করার পর দেখো যে ডেল্টার ভ্যালুটা 0 আসছে না নট ইকুয়াল টু 0 আসছে। যদি নট ইকুয়াল টু 0 আসে তাহলে এরকম করবে, আর যদি 0 চলে আসে তখন এরকম করবে। আচ্ছা নট ইকুয়াল টু 0 ক্ষেত্রে কি হয় দেখো, আমরা কি জানি এক্স ইকুয়াল টু, আমরা এক্সের মান কত বের করছি, এক্স ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ডেল্টা। যদি ডেল্টা নট ইকুয়াল টু 0 হয়, এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তখন ডেল্টা এক্স বাই 0 নট ইকুয়াল টু 0 আসবে। তখন ডেল্টা এক্সের মান যাই হোক না কেন আমরা এক্সের একটা মান পাবোই পাবো। একই রকম ওয়াই ইকুয়াল টু কী হবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা। তো ডেল্টার ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 আসে তাহলে নিচে নট ইকুয়াল টু 0
আর উপরে যাই আসুন, জিরো আসুন নন জিরো আসুক, যদি জিরো আসে তখন এক্সের মান জিরো আসবে, যদি নট ইকুয়াল টু জিরো আসে তখন এক্সের একটা ভ্যালু পাবো। তাহলে এখানে কী হচ্ছে, যখন ডেল্টা নট ইকুয়াল টু জিরো হচ্ছে তাহলে তখন এক্স ওয়াই জেডের মান আমরা নির্ণয় করতে পারতেছি। তখন কী হবে, ডেল্টা নট ইকুয়াল টু জিরো হলে এক্স কমা ওয়াই কমা জেডের একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান পাওয়া যাবে, সমাধান পাওয়া যাবে। কখন, যখন ডেল্টা নট ইকুয়াল টু জিরো আছে। এইভাবেই মনে রাখবে, যখন ডেল্টা নট ইকুয়াল মানে এখানে নট ইকুয়াল টু জিরো বসালে উপরে যাই ডেল্টা এক্সের ভ্যালু যাই হোক না কেন এক্স ওয়াই জেডের আমরা একটা মান পাবো, ঠিক আছে। এবার চলে আসবে যখন ডেল্টা ইকুয়াল টু জিরো চলে আসবে তখন আমাদের চেক করতে হবে যে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই জেডের ভ্যালু যদি প্রত্যেকটা ভ্যালু জিরো চলে আসে তখন একটা কন্ডিশন আসবে, আর ডেল্টা ওয়াই ডেল্টা জেডের মান কোনো একটা যদি নট ইকুয়াল টু জিরো চলে আসে তখন আরেকটা কন্ডিশন হবে। তো দেখো যদি ডেল্টা ইকুয়াল টু জিরো আসে তখন এটা চেক করব, দেখলাম যে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড মানে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড প্রত্যেকটা ভ্যালু জিরো চলে আসছে, তখন কি হবে, এক্স কমা ওয়াই কমা জেডের অসংখ্য মান পাবো, অসংখ্য মান পাওয়া যাবে। আর যদি নট ইকুয়াল টু জিরো আসে কোনো একটা ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেডের মান কোনো একটা যদি নট ইকুয়াল টু জিরো চলে আসে তখন এক্স ওয়াই জেড ডাজ নট এক্সিস্ট, মানে এর মান বের করা যাবে না, ডাজ নট এক্সিস্ট। বুঝা গেল, ডেল্টা নট ইকুয়াল টু জিরো হলে এখানে একটি মাত্র সমাধান থাকবে, আর ডেল্টা ইকুয়াল টু জিরো হলে তখন পরের স্টেপ দেখব যে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেডের মানটা বের করে দেখব, যে প্রত্যেকটা ভ্যালু যদি জিরো আসে তখন অসংখ্য সমাধান থাকবে, যদি কোনো একটা নট ইকুয়াল টু জিরো আসে তখন এক্স ওয়াই জেডের মান নির্ণয় করা যাবে না, মানে অসংজ্ঞাত হয়ে যাবে। এবার চলে আসে এবার ভিভিআই, যেটা এইখানে ছেলেরা গুলিয়ে দেয়, এটার ক্ষেত্রে তো ঠিক আছে যে ডেল্টা নট ইকুয়াল টু জিরো থাকলে এক্স ওয়াই জেডের একটি মাত্র সমাধান থাকবে, কিন্তু এই জায়গাটায় ছেলেরা গুলিয়ে দেয়। কি গুলিয়ে দেয়, যে কখনো এটার কন্ডিশন এখানে লাগিয়ে দেয় যে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেডের মান যদি জিরো আসে তখন এক্স ওয়াই জেডের মান ডাজ নট এক্সিস্ট লিখে দেয়, ভুলে যায় যে এটা হলে যে অসংখ্য সমাধান থাকবে, এটা ছেলেরা ভুলে যায়। তোমরা কীভাবে মনে রাখবে আমি সেটাই দেখাচ্ছি, দেখো। আচ্ছা একটু বোঝার চেষ্টা করবে। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি যে এক্স ইকাল টু কী জানি, এক্স ইকাল টু ডেল্টা এক্স বাই ডেল্টা জানি। তাহলে দেখো কী করতেছি, এখানে যদি কোনাকুনি গুণ করি এক্স ইন্টু ডেল্টা সমান কত হবে, ডেল্টা এক্স আসলো। আচ্ছা এইখানে কন্ডিশনটা কি বলেছি, এখানে কন্ডিশন হচ্ছে ডেল্টা ইকুয়াল টু জিরো এবং ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেডের মান প্রত্যেকটা ভ্যালু জিরো, তাহলে ডেল্টা এক্সের ভ্যালু কত ধরলাম এখানে, জিরো সমান। আচ্ছা ডেল্টার ভ্যালু তো এখানে কি হচ্ছে এই কন্ডিশনে, এখানে ডেল্টার ভ্যালুও জিরো ইন্টু এখানে এক্সের ভ্যালু কত হবে বলো, এক্সের ভ্যালু কত বসালে এখানে ডান দিকেরটা স্যাটিসফাই করবে। দেখো এখানে এই বক্সের জায়গায় তো এক্স আছে, এখানে কোনাকুনি এক্সের জায়গায় মান বসাবো, এক্সের জায়গায় যদি ওয়ান বসাই ওয়ান ইন্টু জিরো জিরো হবে, এক্সের মান যদি 5 বসাই 5 ইন্টু জিরো সমান কত হবে, জিরো হবে, এক্সের মান যদি 7 বসাই 7 ইন্টু জিরো সমান জিরো। তাহলে এখানে এই এক্সের জায়গায় আমরা অসংখ্য যা কিছু বসালেই আমাদের স্যাটিসফাই করবে, তাহলে এখানে কি হচ্ছে অসংখ্য ভ্যালু পাচ্ছি এক্সের জায়গায়, তাহলে অসংখ্য মান বসালে আমাদের এটাকে স্যাটিসফাই করছে। সেই জন্য ডেল্টা ইকাল টু জিরো আর ডেল্টা এক্স ইকাল টু জিরো হলে তখন এক্সের আমরা অসংখ্য মান পাবো, এই দেখো অসংখ্য মান লিখেছি। এবার এটা দেখো এটা ডাজ নট এক্সিস্ট কী করে মনে রাখবে, এখানেও দেখো লক্ষ্য করে। আচ্ছা একই রকম ওয়াই ইকাল টু কী হবে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা হবে, সেখানেও একই রকম এখানে ওয়াইয়ের জায়গায় অসংখ্য মান পাবে। এবার চলে আসো এটা যদি নট ইকাল টু জিরো হয় তখন কী হবে দেখো, তাহলে এক্স ইকাল টু কী হচ্ছে আমরা জানি এক্স ইকাল টু ডেল্টা এক্স বাই ডেল্টা হচ্ছে, তাহলে এখানে কী করবে, এখানে কোনাকুনি গুণ করে দেখো, তাহলে এক্স ইন্টু ডেল্টা সমান কী হবে ডেল্টা এক্স। আচ্ছা এখানে কি বলছি ডেল্টা ইকাল টু জিরো, তাহলে এটা হচ্ছে জিরো, তাহলে এটার ভ্যালু জিরো সমান এখানে কি বলছে কোনো একটা নট ইকাল টু জিরো, তাহলে ডেল্টা এক্স ধরো নট ইকাল টু জিরো, নট ইকাল টু জিরো মানে ধরো জিরো নয় ধরো 7 আছে 7, তাহলে ইন্টু এখানে এক্সের ভ্যালু কত বসালে এধারে জিরো গুণ করলে 7 হবে বলো তো, এখানে কি বলছে ডেল্টা ইকাল টু জিরো, তাহলে ডেল্টা জিরো বসিয়ে ডেল্টা এক্সও কত জিরো বসিয়ে নট ইকাল জিরো মানে নট ইকাল টু জিরো মানে 7 বসাতে পারি 8 বসাতে পারি যা কিছু বসাতে পারি নট ইকাল টু জিরো, তাহলে এখানে কত বসালে এর সঙ্গে জিরো গুণ করলে 7 হবে বলো তো, এখানে দেখো 1 ইন্টু জিরো জিরো কি হচ্ছে হয়নি এখানে 7 আছে, তাহলে
2 বসালে 2 ইন্টু 0, 2 ইন্টু 0 তো 0 হচ্ছে, তাহলে 7 হচ্ছে নি। তাহলে এখানে কোনো মানই বসালে স্যাটিসফাই করবে নি। তাহলে এখানে এক্সের জায়গায় কোনো মানই বসানো যাবে না, কোনো মানই এখানে এক্সিস্ট করবে না। যেটা বসালে এর সঙ্গে 0 গুণ করলে 7 হবে, কোনো মানই এখানে পাওয়া যাবে না। সেই জন্য এখানে বক্সের জায়গায় কী হবে, ডাজ নট এক্সিস্ট, মানে এক্সের কোনো মানই পাওয়া যাবে না। এভাবেই মনে রাখবে যে ডেল্টা এক্স নট ইকাল টু 0, আর যদি ডেল্টা ইকাল টু 0 হয়ে যায় তখন এক্সের কোনো ভ্যালু পুট করলে এখানে এক্সিস্ট করবে না। সেই জন্য এখানে এক্স ওয়াই জেড ডাজ নট এক্সিস্ট করেছে। ঠিক আছে, তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে 1 ভেরিয়েবল আমি ওধারে দেখিয়েছিলাম, পুছে দিয়েছি। এখানে 2 ভেরিয়েবল ওধারে ছিল, পুছে দিয়েছি। এখানে 3 ভেরিয়েবলের ক্ষেত্রে এইভাবে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে হবে। তারপরে এই কন্ডিশানটা তোমরা মনে রাখবে যে ডেল্টা নট ইকাল টু 0 হলে একটি মাত্র সমাধান থাকবে, যেটা তোমরা এইভাবে মনে রাখবে। আর ডেল্টা ইকাল টু 0 হলে তখন দুটো কন্ডিশান চেক করবে, যে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেডের মান প্রত্যেকটার ভ্যালু 0 হলে তখন অসংখ্য সমাধান থাকবে। আর অসংখ্য সমাধান থাকবে কি করে মনে রাখবে, এরকম মনে রাখবে যে কোনাকুনি গুণ করে এখানে ডেল্টা 0 এটা 0, তাহলে এক্সের ভ্যালু এখানে যা কিছু বসালে অসংখ্য ভ্যালু পাওয়া যাবে। আর কোনো একটা যদি নট ইকাল টু 0 হয় তখন এখানে কোনাকুনি গুণ করে দেখবে, এটা নট ইকাল টু 0 এটা বসাবে, ডেল্টা 0 বসাবে, তখন দেখবে এখানে কোনো মানই এখানে এক্সিস্ট করবে না। সেই জন্য ডাজ নট এক্সিস্ট করেছি। দেখো এক্স ওয়াই জেডের কোনো মানই পাওয়া যাবে না, মানে এখানে অসংজ্ঞাত হবে। আর এখানে ইউনিক সলিউশন থাকবে যখন ডেল্টা নট ইকাল টু 0 আসবে। আচ্ছা, আমরা এভাবে করলাম যে 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবলের ক্ষেত্রে করলাম। এবার দেখো 3 ভেরিয়েবল ক্ষেত্রে একটা স্পেশাল কেস আছে, যেটা তোমাদের না জানলেও অতটা অসুবিধা নেই, তা আমি করে দিচ্ছি, বই আছে। যে যখন 3 ভেরিয়েবলটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যাবে, দেখো আমি দেখাচ্ছি। দেখো যখন হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যাবে 3 ভেরিয়েবলের ক্ষেত্রে, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো ধরো 3টা সিস্টেম অফ ইকুয়েশন আছে। এখানে ধরো a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু 0। আগেরটা কী ছিল, 3 ভেরিয়েবল ক্ষেত্রে এখানে কনস্ট্যান্ট টার্ম পেয়েছিলাম। এখানে কনস্ট্যান্ট টার্মের জায়গায় যদি 0 হয়ে যায়, একই রকম a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু 0, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু 0। এটাও সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন 3 ভেরিয়েবলস, বাট এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলবো, যখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে এই কনস্ট্যান্ট টার্মগুলো 0 হয়ে যাবে তখন সেই ধরনের ইকুয়েশনকে বলবো হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশন, দেখো হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেডের মান 0 হয়। ডেল্টা এক্স কমা ডেল্টা ওয়াই কমা ডেল্টা জেড প্রত্যেকটার ভ্যালু কী হয়, 0 চলে আসবে। কেন 0 চলে আসবে, আমরা ডেল্টা এক্স সমান কী জানতাম, যে এক্সের যে সহগগুলো ছিল সেইখানে আমরা কনস্ট্যান্ট টার্মগুলো বসাতাম। ডেল্টা এক্স নির্ণয়ের ক্ষেত্রে কী করতাম, যে এক্সের সহগগুলোকে হাঁটিয়ে সেখানে কনস্ট্যান্ট টার্মগুলো ঢুকাতাম। এখানে কনস্ট্যান্ট টার্ম কী আছে, 0 আছে। তাহলে এখানে যদি প্রত্যেকটা 0 ঢুকিয়ে দিই তাহলে এই কলামটা কী হয়ে যাবে, 0 চলে আসবে। আর কোনো একটা কলাম চলে আসে তার ডিটারমিনেন্টের ভ্যালু কী হয়ে যায়, 0 হয়ে যায়। কী বললাম, ডেল্টা এক্স সমান কী করতাম, এখানে এক্সের সহগের জায়গায় আমরা এক্সের সহগের জায়গায় এগুলো ঢুকাতাম, এখানে d1 d2 d3 ঢুকাতাম। তাহলে এখানে কত ঢুকবে, 0 0 ঢুকবে, বাকিগুলো যেমন থাকবে সেরকমই থাকবে। যদি কোনো একটা কলাম যদি 0 চলে আসে তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়ে যায়, 0 চলে আসে। একই রকম ডেল্টায় কী করতাম, ডেল্টায় এই জায়গাগুলো কী ঢুকাতাম, কনস্ট্যান্ট টার্মগুলো ঢুকাতাম। এখানে কনস্ট্যান্ট টার্ম কত আছে, 0 আছে, তাহলে 0 ঢুকাবো। তাহলে 0 হলে একটা কলাম 0 চলে আসছে, তাহলে 0ই হবে। একই রকম ডেল্টা জেডও কী হবে, 0 হবে। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেডের ভ্যালু কত হয়, 0 হয়। এবার চলে আসো, এখানেও দেখো, এখানে যদি আমরা এই কন্ডিশানগুলো অ্যাপ্লাই করি, এই যেগুলো আমরা এখানে করেছি, এই সাইডে করেছি, দেখো এই সাইডে করেছি, তাহলে ডেল্টা নির্ণয় করবো ফার্স্ট। তাহলে দেখবো ডেল্টা নট ইকাল টু 0 দেখবো, একটা ডেল্টা ইকাল টু 0 দেখবো। তাহলে এখানেও দেখো, এখানেও আমরা করছি, যদি ডেল্টা নট ইকাল টু 0 হয় একটা কন্ডিশান, আর একটা ডেল্টা ইকুয়াল টু 0 হয় তখন একটা কন্ডিশান। আচ্ছা, ডেল্টা নট ইকাল টু 0 হলে কী হতো, এখানে এক্স ওয়াই জেডের একটি মাত্র সমাধান থাকতো। আচ্ছা, তখন এক্স কীভাবে নির্ণয় করতাম, ডেল্টা এক্স বাই ডেল্টা। এখানে ডেল্টা নট ইকাল টু 0, তাহলে এখানে নট ইকাল টু 0। আচ্ছা, ডেল্টা এক্সের মান এখানে কত বলো তো, হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ডেল্টা এক্সের মান 0 হয়। তাহলে 0 বাই ডেল্টা সমান কত হবে, 0 হবে। তাহলে এক্সের মান কত হবে, এখানে এক্সের মান 0 আসবে। আচ্ছা, এখানে এক্সের মান কত আসবে, 0 আসবে। আচ্ছা, ওয়াইয়ের মান কত আসবে বলো তো,
হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ডেল্টা ওয়াই এর মান কত হয় 0, তাহলে 0/ডেল্টা মানে কত হয় 0 হবে, ওয়াই এর মান কত হবে 0। আচ্ছা জেড এর ভ্যালু কত হবে, জেড ইকাল টু ডেল্টা জেড বাই ডেল্টা, এখানে হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ডেল্টা জেড কত হয় 0, তাহলে 0/ডেল্টা কত হবে 0 হবে। তাহলে এখানে কত হবে এক্স ইকাল টু ওয়াই ইকাল টু জেড ইকাল টু 0। যখন ডেল্টা নট ইকাল টু 0 হবে হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে এক্স ওয়াই জেড প্রত্যেকটার ভ্যালু কত আসবে 0 আসবে। এবার চলে আসে যখন ডেল্টা ইকাল টু 0 হবে তখন দুটো কন্ডিশন আসতো, একটা হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড ইকাল টু 0 আসবে, আর একটা কোনো একটা নট ইকাল টু 0 আসবে। আচ্ছা দেখো হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে এই কন্ডিশনটাই আসবে, এই ধারে কন্ডিশনটা আসবে না, কারণ হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড প্রত্যেকটা ভ্যালু 0ই হয়, মানে এটা সমান ডেল্টা এক্স ইকাল টু ডেল্টা ওয়াই ইকাল টু ডেল্টা জেড প্রত্যেকটার ভ্যালু 0ই আসে। তো 0 এলে কী হবে দেখো এই ধারে কন্ডিশনটাই আসবে, এখানে কোনো একটি ভ্যালু নট ইকাল টু 0, আর হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে নট ইকাল টু 0 হয় না। হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেডের মান 0ই আসে, কখনোই নট ইকাল টু 0 আসে না, সেই জন্য এই ধারে কন্ডিশনটা আসবে না। এবার দেখো এটার প্রত্যেকটার ভ্যালু 0 আসতেছে, তাহলে কি হবে দেখো একই রকম এরকম হবে যে প্রত্যেকটার ভ্যালু 0, তাহলে ডেল্টা ইকাল টু 0 আর ডেল্টা এক্সও 0, তাহলে এখানে এক্সের ভ্যালু কী হবে অসংখ্য মান পাওয়া যাবে। তাহলে এখানে কী হবে ডেল্টা ইকাল টু 0 হলে এক্স কমা ওয়াই কমা জেডের কী হবে অসংখ্য মান পাওয়া যাবে, অসংখ্য মান পাওয়া যাবে। জাস্ট এই ধারে কন্ডিশনটাই অ্যাপ্লাই হয়েছে যে ডেল্টা ইকাল টু 0 ক্ষেত্রে, এটা অ্যাপ্লাই হবে না। আচ্ছা হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে যখন প্রত্যেকটার ভ্যালু সেম এবং 0 আসবে, কি বললাম যখন এক্স ওয়াই জেডের মানে সেম এবং 0 আসবে তাহলে সেই ধরনের সলিউশনকে বলবো ট্রিভিয়াল সলিউশন। কি বলবো যখন প্রত্যেকটার ভ্যালু সেম এবং 0 আসবে তখন সেই ধরনের সলিউশনকে বলবো ট্রিভিয়াল সলিউশন। আর যখন প্রত্যেকটার ভ্যালু অসংখ্য মান পাওয়া যাবে তখন সেই ধরনের সলিউশনটাকে বলবো নন ট্রিভিয়াল সলিউশন। তাহলে এটাকে কি বলবো নন ট্রিভিয়াল সলিউশন, ঠিক আছে। তো হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে যখন প্রত্যেকটার ভ্যালু 0 চলে আসবে তখন তাকে বলবো ট্রিভিয়াল সলিউশন, যখন অসংখ্য মান থাকবে তখন তাকে বলবো নন ট্রিভিয়াল সলিউশন। হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ট্রিভিয়াল সলিউশন দেখাতে হলে ডেল্টা নট ইকাল টু 0 দেখাতে হবে, আর যদি নন ট্রিভিয়াল দেওয়া থাকে তখন ডেল্টা ইকাল টু 0 ধরতে হবে। যে ডেল্টা ইকাল টু হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে যদি ডেল্টা ইকাল টু 0 চলে আসে তখন সেক্ষেত্রে আমরা নন ট্রিভিয়াল সলিউশন পাবো, আর যদি ডেল্টা নট ইকাল টু 0 আসে তখন সেক্ষেত্রে আমরা ট্রিভিয়াল সলিউশন পাবো। আচ্ছা এভাবেই তোমরা মনে রাখবে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবলের ক্ষেত্রে কীভাবে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করব, এবং কখন অসংখ্য মান, কখন একটি মাত্র সমাধান, আর কখন ডাজ নট এক্সিস্ট মানে মান পাওয়া যাবে না, তা এইভাবেই আমরা নির্ণয় করব। আর হোমোজিনিয়াসের ক্ষেত্রে এটাকে কাজে লাগিয়ে, আচ্ছা এটারই স্পেশাল কেস একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশন নতুন কিছু নয়, জাস্ট এখানে কনস্ট্যান্টের ভ্যালুর জায়গায় 0 ধরে নিয়ে আমরা নির্ণয় করেছি, আর কিছুই নয়, যেটা আমরা এভাবেই নির্ণয় করেছি। এই যে ছকটা আছে এই ছকটাকে দেখেই আমরা ডেল্টা নট ইকাল টু 0 ডেল্টা ইকাল টু 0 ধরে নিয়ে আমরা দেখেছি যে এক্স ওয়াই জেডের মান 0 হবে একটা, আর একটা হচ্ছে অসংখ্য মান পাওয়া যাবে। যখন 0 আসবে তখন হচ্ছে ট্রিভিয়াল সলিউশন, যখন অসংখ্য সমাধান পাওয়া যাবে তখন নন ট্রিভিয়াল সলিউশন, ঠিক আছে। আচ্ছা তোমাদের ডিটারমিনেন্ট চ্যাপ্টারে 3 নম্বর চ্যাপ্টারে যত থিওরি ছিল সবগুলো করে দিলাম। নেক্সট ডে তোমাদের অনুশীলনী অঙ্ক শুরু হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।